ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ্যাঁ, ওডেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি, থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে যাচ্ছি। আমার নাম তানভীর, খুলনার একটা ছোট গ্রাম থেকে এসেছি ঢাকায়। পড়াশোনার প্রাইভেট টিউশন চালিয়েই বেঁচে থাকি। সেবার একটা নতুন কোচিং শুরু করেছিলাম উত্তরায়। অনেক খোঁজাখুঁজির পর কাছেই একটা ভাড়া বাড়ি পেলাম। পুরনো বাড়ি, একটু গা ছমছমে করে উঠলো আমার। কিন্তু বাড়ির ভিতরের পরিবেশগুলো অনেক সুন্দর। তাছাড়া ঘর ভাড়াটাও কম ছিল, আমার সাধ্যের মধ্যেই। টাকা পয়সা টানাটানিতে বেশি ভাবিনি। বাড়ির মালিক বলল, আমাদের বাড়িতে থাকতে গেলে একটাই মাত্র শর্ত। এই শর্তটা হচ্ছে, আপনাকে যে রুমটা দেওয়া হলো এই রুমের ভিতরে একটা আয়না আছে। এই আয়নাটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এবং শর্তটা হচ্ছে আয়নাটা নাড়াচাড়া করা যাবে না, সেটার জায়গাও বদলানো যাবে না। আমি অবাক হলাম, আয়নার কী এমন রহস্য থাকতে পারে এই ভেবে মন থেকে একটু হাসিই পেলাম। ঘরে ঢুকে দেখি ঘরের ঠিক মাঝ বরাবর একটা বিশাল পুরনো কাঠের ফ্রেমের একটা আয়না। ঘরের ন্যাচারাল আলো বলতে যেটা বোঝায়, মানে লাইট অফ থাকলে ঘরটা যেরকম আলো থাকে সেটা তেমন বেশি নয়, একদম নরম টাইপের কিছু আলো। মোট কথা, ঘরে কোনো কাজ করতে গেলে দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রাখতে হবে। ঘরের আলো খুবই নরম। আয়নাটা একা দাঁড়িয়ে যেন কারো দিকে চেয়ে আছে। আয়নার গায়ে অদ্ভুত সব দাগ, কিছুটা আঁচড়ের মতো, কিছুটা যেন নখের খোঁচার মতো। আমি অত কিছু ভাবিনি। আয়নাটা একটা সাদা কাপড়ে ঢাকা। ওই বাড়িতে আমার প্রথম রাত। আমি ঘুমাতে গেলাম। জানালার পর্দা নড়ছে বাতাসে। দূরে কোথাও যেন কুকুরের ডাক চারিদিকে থমথমে লাগছে। হঠাৎ ঘড়ির দিকে চোখ পড়ল, ঠিক রাত 3টা বাজে। আর তখনই ঘড়ির কাঁটার শব্দগুলো আমার কানে আসতে থাকলো। আয়নাটার দিকে চোখ যাওয়ার পর আমি দেখলাম মৃদু বাতাসে আয়নার উপরে থাকা পর্দাটা সরে গেল। আয়নাটা হালকা কাঁপতে শুরু করলো। প্রথমে ভাবলাম চোখের ভুল, ঘুম জড়ানো চোখে। ভাবলাম বাতাসের হয়তো পর্দা নড়েছে, আয়নাও কেঁপেছে। কিন্তু জানালার কপাট বন্ধ, বাতাসের কোনো সুযোগ নেই। আমি ধীরে ধীরে তাকিয়ে থাকলাম আয়নাটার দিকে। আমার বিছানা থেকে আয়নাটা দেখা যায়। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। কিন্তু আশ্চর্য, প্রতিবিম্বটা 1 সেকেন্ডের জন্য আমার দিকে চেয়েও মাথাটা আবার ঘুরিয়ে নিল, আবার আমার দিকে চেয়ে থাকলো। আমি চোখ কচলালাম, আরেকবার তাকালাম। এখন দেখি সব ঠিক আছে। নিজেকে বুঝলাম আর নিজে নিজে বললাম, তানভীর, তুই বোধহয় বেশি স্ট্রেস নিয়ে ফেলেছিস, ঘুমিয়ে পড়। আমি আর 7-5 না ভেবে ঘুমিয়ে পড়লাম। কিন্তু সেদিনের পর থেকে প্রতিদিন রাত 3টায় আমি নিজে নিজেই যেন ঘুম ভেঙে জেগে উঠি। আর ঘরের ভিতরে তেমন কিছু না থাকায় বারবার শুধুই আয়নাটার দিকেই চোখ যেত। আয়নাটা প্রতি রাতেই আমার নিজের প্রতিবিম্বটা কেমন যেন পরিবর্তন হতে থাকে। আয়নাটা প্রতি রাতেই একটু একটু করে আরও বিকৃত হতে থাকে আমার নিজের ছবিটাই। সংসারের টানাপোড়া, বাবা মায়ের খরচ, ছোট ভাইয়ের খরচ, নিজের কাজ, টাকা উপার্জন করা, এইসব টেনশনে নিজেই ঠিক থাকতে পারি না। এই আয়নাটাকে নিয়ে আবার বিশেষ কী সময় দেব, এইসব ভেবে আমি আয়নার ব্যাপারটা সম্পূর্ণই এড়িয়ে যাই। সকালে ঘুম থেকে উঠলাম ভোর 6টায়,
ঘেমে একেবারে ভিজে গেছি, মাথাটা ভার হয়ে রয়েছে, বুকের ভেতর কিছু একটা যেন চেপে ধরেছে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, এমন ঠান্ডা যে গায়ের লোম দাঁড়িয়ে যায়, কিন্তু জানালা দরজা সব বন্ধ। জানি এখানে এমন হওয়া সম্ভব না, কিন্তু এরপর আমি আয়নার সামনে যেই দাঁড়ালাম শরীরটা কেঁপে উঠল। আয়নার ভিতর আমি ছিলাম না, অদ্ভুত। আমি যেভাবে দাঁড়িয়ে আছি ঠিক সেভাবেই আমার প্রতিচ্ছবি দাঁড়িয়েছিল। প্রতিচ্ছবির চোখ দুটো লাল হয়ে উঠেছে, ঠোঁটে একটা অদ্ভুত বিকৃত হাসি, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার একটা হাত আয়নার গ্লাসের গায়ে যেন ধাক্কা মারছে, বেরোতে চাচ্ছে আর কি। আমি দ্রুত চোখ ঘুরিয়ে নিই, আয়নাটা থেকে দূরে সরে যাই। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল ওটা আমি নই, ওটা আরও অন্য কেউ। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। দরজার নিচ দিয়ে ঠান্ডা বাতাস ঢুকছিল, আর দেয়ালের ঘড়ির যখন রাত 3টা বাজলো দেয়ালের ঘড়িতে, তখন টিক 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 শব্দ করা শুরু করলো। যেন এই 3টা বাজলেই ঘড়ির শব্দটা অনেক বেড়ে যায়। টিক 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 শব্দ হতেই থাকলো। হঠাৎ ঘড়ির শব্দটা বন্ধ হয়ে গেল। তারপর আয়নার দিক থেকে একটা ফিসফিস শব্দ এলো। শব্দটা ঠিক এই কথাটাই বলছিল, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না তানভীর? আমি তো এখানেই আছি, আয়নার ওপারে। তুমি আয়নাটা সরালে আমি মুক্ত হব। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি, কিন্তু চোখ খুলতেই যা দেখলাম, ঘরের মধ্যে আমি একা ছিলাম না। আয়নার সামনে আমার পেছনে দাঁড়িয়ে আছে একজন ছায়ামূর্তি। তার মুখ দেখা যায় না, শুধু 2টা চোখ জল জল করে করছে লাল আলোয়। আমি পেছনে ফিরলাম, ঘরের বাতাস ভারী হয়ে গেল, মনে হচ্ছিল আমি দম নিতে পারছি না। কোনো মতে বিছানায় এসে গা এলিয়ে দিতেই কেমন যেন ঘুম চলে আসলো। 3য় রাত। আমি ঠিক করেছিলাম আয়নাটা এবার সরাবই, যাই হোক না কেন। আমি এটা আর সহ্য করতে পারছি না। ঘর অন্ধকার, হাতে একটা টর্চ লাইট, বুক ধকপক করছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম, ঘরে যতগুলো আলো আছে সব জ্বালিয়ে দিয়ে। আয়নাটা সেই পুরোনো কাঠের ফ্রেমে ঠায় দাঁড়িয়ে আছে, যেন যেন এটা কোনো আসবাবপত্র নয়, জ্যান্ত কিছু। হাত বাড়িয়ে আয়নাটা ধরতেই সেটা হালকা গরম লেগে গেল আমার হাতে। আয়না কি গরম হয়? আর তখনই আয়নার ভিতর থেকে একটা মুখ হঠাৎ সামনে এসে ধাক্কা দিল আমার। আমি পড়ে গেলাম মেঝেতে, টর্চটা ছিটকে গেল এক কোণায়। আধা অন্ধকার ঘরে শুধু আয়নাটার দিকে থেকে একটা ঠান্ডা শব্দ আসছে, তানভীর, এখন তুই আমার জায়গায়। আমার হাত পা ঘামছে, কিন্তু উঠে দাঁড়িয়ে আয়নাটা আবার ধরলাম। ভুল করলাম, কারণ আমি আয়নায় সরাতেই ঘরটা বদলে গেল। চারপাশ অন্ধকার, দেয়াল নেই, শুধু একটা ঘন কুয়াশা আর অদ্ভুত গন্ধ, পচা দুধ আর কিছু পুরনো কাপড়ের মতো গন্ধ। আর আমি যেখানে দাঁড়িয়েছিলাম এখন সেখানে আমার নিজের প্রতিচ্ছবি দাঁড়িয়েছে। তানভীর এখন আয়নার ভেতরে। আমার মুখ খুলে শব্দ বেরোচ্ছে না, কিন্তু আয়নার বাইরে আমি হাসছি। না, সেটা আমি না, আমার মতোই অন্য একটা কিছু। ওটা আর কেউ না, যেটা এখন আমার চেহারা নিয়ে বাইরে জগতে ঢুকে গেছে। আর আমি এখন একা একটা ফাঁকা ঘরে, যেখানে সময় নেই, আলো নেই, কেবল দেয়াল জুড়ে অসংখ্য আয়না, আর প্রতিটা আয়নায় ভিন্ন ভিন্ন আমি। এক একটা আমি কাঁদছি, আবার আমি কোনোটায় চিৎকার করছি, আবার কেউ পাথরের মতো দাঁড়িয়ে আছি, স্থির তাকিয়ে আছে। আর প্রত্যেক আমিই জানি আমরা কেউ আর ফিরতে পারবো না কখনো। আমি এখন আয়নার ভিতরে, আলো নেই, দেয়াল নেই, কেবল অসীম কুয়াশা আর চারদিকে ছড়ানো অসংখ্য আয়না। প্রতিটাতে আমি, কিন্তু কেউই আমি না। কারো চোখ রক্তবর্ণ, কারো গলায় দাগ, কেউ দাঁড়িয়ে আছে উল্টোভাবে। সবাই এক একটা ফাঁদে আটকা, আর তার মধ্যেই দাঁড়িয়ে আছি আমি, এক ছায়ামূর্তি। আমার সামনে একটি ছায়ামূর্তি এসে দাঁড়ালো। মুখ নেই, কিন্তু আমি জানি সে হাসছে। আর সে বলতে লাগলো, তুই আয়নার ওদিক থেকেই এসেছিস, এখন থাক এখানে বন্দি। আমিও তো অনেক আগে তোরই মতো ছিলাম, 100 বছর আগে কেউ ছিলাম তোরই মতো একজন। এখন আমি আয়না, আমি একজন জিন, এমন এক জিন যে আত্মা গিলতে গিলতে আয়নার আত্মা হয়ে গেছে। সে আরও বলেন, তোর শরীর এখন আমার, তুই আয়নার ভিতরে বাঁচবি আর আয়নার ভিতরেই পচে মরে গলবি। তোর ভয়টাই তো আমার শক্তি, তানভীর, আমাকে ভয় পা,
আমাকে ভয় কর, আমাকে ভয় পা তুই। আমিও হার মানিনি, কারণ আয়নার এক প্রান্তে হঠাৎ আমি দেখতে পেলাম একটা ছোট্ট দরজা অনেক আয়নার পেছনে লুকানো ছিল, আর সেই দরজার গায়ে লেখা ভয়হীন ছাড়া মুক্তি নেই। আমি ছুটলাম, চারপাশ থেকে এক একটা আয়নার ভিতরে আমি চিৎকার করছি আর বলছে আমাকে কে যেন ফিসফিস করে, পালাবি না, তুই ফিরতে পারবি না, তোর শরীর এখন ওর। কিন্তু আমি পেছনে ফিরিনি। দরজার সামনে এসে দাঁড়াতেই ছায়ামূর্তিটা গর্জে উঠল ভয়ঙ্কর কর্কশ আওয়াজে। পুরো জায়গা কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করলাম, নিঃশব্দে বললাম, আমি ভয় পাই না। ঠিক তখনই দরজাটা খুলে গেল। আমি আবার ফিরে এলাম, শরীর ভারী। চোখ খুলে দেখি আয়নাটা মেঝেতে ছড়িয়ে আছে। ঘর আগের মতোই, আয়নার পাশে পড়ে আছে একটা একটা ছাই রঙের ছায়া, যেটা এখন আর নড়ছে না। আমি জানি সে আর নেই, কিন্তু আয়না ভাঙ্গা কাচের এক টুকরোতে আমি হঠাৎ দেখি একটা চোখ। সেটা আমার চোখ নয়, অন্য কারো।